নমস্কার, তোমরা সবাই ভালো আছো? অনেক দিন তোমাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ নেই। তোমরা বাড়িতে আছো, ভালো থাকবে, পড়াশোনা করবে মন দিয়ে, কেমন? আজকের আমি ক্লাস স্ট্যান্ডার্ড 4-এর জ্যামিতি পড়াবো, কেমন? সবাই মন দিয়ে শোনো, শুনলে সমস্ত পড়া এখানে হয়ে যাবে, পরিশ্রম কম হবে। মন দিয়ে শুনবে। বিষয় কি? জ্যামিতি। জ্যামিতি শব্দের অর্থটা কি? জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী, আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে জ্যামিতি শব্দের অর্থ একসঙ্গে কি বলা যায়? ভূ পরিমাপ বা পৃথিবী পরিমাপ। প্রথম জ্যামিতির বিষয়বস্তু নিয়ে যিনি একটা বই লিখেছিলেন তার নাম ইউক্লিড, গ্রিস দেশের গণিতবিদ। কোন দেশের? গ্রিস দেশের গণিতবিদ। তাই তাকে জ্যামিতির জনক বলা হয়। জ্যামিতির জনক কে? ইউক্লিড। ইউক্লিড গ্রিসের লোক, গ্রিস দেশের লোক। তাহলে জ্যামিতি কাকে বলে? গণিত শাস্ত্রের যে শাখায় কোনো বস্তুর আকার, আয়তন সম্পর্কে সঠিক পরিমাপ আমরা জানতে পারি, কিংবা কোনো জ্যামিতিক চিত্র অঙ্কন করার কৌশল আমরা জানতে পারি, সেই বইটাকে বলবো জ্যামিতি। জ্যামিতির মৌলিক বৈশিষ্ট্য আছে তিনটি। কি কি মৌলিক বৈশিষ্ট্য? মৌলিক বৈশিষ্ট্য তিনটি। এক, দৈর্ঘ্য। দুই, প্রস্থ। তিন, উচ্চতা বা বেধ। জ্যামিতির মূল বৈশিষ্ট্য হচ্ছে তিনটে। জ্যামিতিতে এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে মাত্রা বলা হয়। তাহলে আমরা জ্যামিতি পড়ব কেন? জ্যামিতি পড়ার কি প্রয়োজন আছে? জ্যামিতি না পড়লে আমরা কোনো বস্তুর আকার, আয়তন সম্পর্কে সঠিক ধারণা করতে পারবো না। 2 নম্বর হচ্ছে কোনো বস্তু কতটা স্থান দখল করে আছে তা আমরা বলতে পারবো না। জমি জরিপের কাজ করার জন্য জ্যামিতির জ্ঞান একান্তই প্রয়োজন। দক্ষ শিল্পী, দক্ষ কারিগর হতে গেলে জ্যামিতির জ্ঞান থাকা অবশ্যই দরকার। তাই আমরা জ্যামিতি পড়ব, কেমন? আচ্ছা, এবারে জ্যামিতির প্রথম যেটা পড়ানো হচ্ছে সেটা হচ্ছে ঘনবস্তু। ঘনবস্তু। তাহলে ঘনবস্তু কাকে বলবো? যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে বা বেধ আছে তাদের বলবো ঘনবস্তু। তোমরা ঘুম থেকে উঠেই ঘরের মধ্যে যা যা দেখো, কি দেখো? ঘড়ি, বালিশ, বিছানা, খাট, আলমারি, এই সমস্ত কিছু দেখো ঘরের মধ্যে। ঘুম থেকে উঠেই চোখ মেলে দেখো, এগুলো ঘনবস্তু। আবার দেখো, রাস্তা দিয়ে যখন আসছো, স্কুলে আসছো, তখন কি দেখো? গাছপালা, ঘরবাড়ি, জীবজন্তু, রাস্তা, এইগুলো দেখো, এগুলোও ঘনবস্তু। আবার যখন ক্লাসের মধ্যে ঢুকে গেলে তোমার ক্লাসের মধ্যে কি দেখো?
চক, ডাস্টার, বেঞ্চ, চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড, এসবই ঘনবস্তু। ঘনবস্তুর একটা প্রধান বৈশিষ্ট্য, দুটো ঘনবস্তু কখনো একই সঙ্গে একই জায়গা দখল করে না। তার মানে দুটো ঘনবস্তুকে, এই যদি একটা ঘনবস্তু হয় আর এই যদি একটা ঘনবস্তু হয়, এই বস্তুকে যদি এখানে রাখি তাহলে এই জায়গাটায় আর এই বস্তু রাখা যাবে না যতক্ষণ না এই বস্তুটাকে সরানো হচ্ছে। তাহলে কি বললাম, দুটো ঘনবস্তু একই সঙ্গে একই স্থান দখল করতে পারে না। ঘনবস্তু দুই রকমের হয়। সম আকৃতির ঘনবস্তু অসম আকৃতির ঘনবস্তু। তাহলে সম আকৃতির ঘনবস্তু কোনগুলো? যাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার একটা নির্দিষ্ট মাপ থাকবে, নির্দিষ্ট রূপ থাকবে যে সমস্ত ঘনবস্তু, সেটা হচ্ছে সম আকৃতির ঘনবস্তু। যেমন আমি দেখাচ্ছি সম আকৃতির ঘনবস্তু, একটা দেখাই। এটা হচ্ছে সম আকৃতির ঘনবস্তু, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, নির্দিষ্ট আকার আছে, সম আকৃতির। এইটা একটা ঘনবস্তু, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে আর উচ্চতা আছে। তাহলে এও একটা ঘনবস্তু। ঘনবস্তু মাত্রাই তিনটে মাত্রা থাকবেই, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আর অসম আকৃতির ঘনবস্তু মানে তার নির্দিষ্ট কোনো আকার থাকবে না। যেমন দৈর্ঘ্য একরকম হবে, প্রস্থ একরকম হতে পারে, বা এবড়ো খেবড়ো হতে পারে। এই রকম ভাঙা ইটের টুকরো বা রাস্তাঘাটে দিয়ে স্টোন চিপ পড়ে থাকে, আকৃতিটা কীরকম হয়? এই রকম। এটা অসম আকৃতির ঘনবস্তু। কিন্তু সম আকৃতির ঘনবস্তু এই সম আকৃতির ঘনবস্তু, ইট সম আকৃতির ঘনবস্তু। এবারে এই সম আকৃতির ঘনবস্তুগুলোকে কতগুলো ভাগে ভাগ করা যায়, কীরকম? একটা একটা করে বলি। সম আকৃতির ঘনবস্তুগুলোকে, এক নাম্বার হচ্ছে আয়ত ঘন বা সমকোণী চৌপল। আয়ত ঘন বা সমকোণী চৌপল সম আকৃতির ঘনবস্তু। আয়ত ঘন বা সমকোণী চৌপল, যেমন দেখো এই বস্তুটা, এইটা চকের বাক্স। এই চকের বাক্সের এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এইটা হলো উচ্চতা। তাহলে এটা সম আকৃতির ঘনবস্তু। তার মানে এটা আয়ত ঘন বা সমকোণী চৌপল। আর একটা দেখো পেন্সিল বক্স, এটাও সমকোণী চৌপল, সম আকৃতির ঘনবস্তু। নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এটা গেল একটা। দ্বিতীয়, ঘনক আকার ঘনবস্তু। ঘনক, যাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। এই দেখো, এই একটা ঘনক, এটা হচ্ছে ঘনক, এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, তাই এটা ঘনক আকার ঘনবস্তু। এছাড়া তোমরা দেখেছো লুডোর ছক্কা, লুডোর ছক্কাও কিন্তু ঘনক আকার ঘনবস্তু। কেমন? আচ্ছা, এরপরে চলে এসো গোলক। গোলক
গোলক হচ্ছে গোল আকৃতির। এই যে এইটা যেটা দেখছি এটাকে আমরা কি বলি? গ্লোব। এটা হচ্ছে গোলকাকার ঘনবস্তু। যেমন চলে এসো বল, এটা হচ্ছে গোলকের উদাহরণ। এ একটা ঘনবস্তু কিন্তু এর আকৃতি গোলকের মতো। এবারে যাই চোঙ, চোঙাকৃতি। চোঙ বা বেলন, চোঙ বা বেলন কিরকম? এই দেখো, এটা চোঙাকৃতি, চোঙের মতো। হ্যাঁ, আর একটা পাইপ, জল যায় যে কলের পাইপ, এটা কিন্তু চোঙাকৃতি, চোঙের মতো, তাই এটা চোঙের উদাহরণ হলো। ঠিক আছে, আরও একটা কাঠের চোঙ দেখো, কাঠের ছোট্ট একটা চোঙ, কাঠের, এই কাঠের তৈরি চোঙ, তাহলে এটা চোঙাকৃতি হলো। এবারে চলে এসো শঙ্কু। কিরকম আকৃতি হবে? বরের টোপরের মতো। শঙ্কু, রাজমিস্ত্রি যখন বাড়ি তৈরি করে তারা একটা ওলন ব্যবহার করে, তার আকৃতিও এইরকম। বরের মাথায় যে টোপর থাকে তার আকৃতি এইরকম, তাহলে এটা হচ্ছে শঙ্কু। আর কাঠের তৈরি একটা শঙ্কু আমি দেখাই, এই যে ছোট শঙ্কু, কেমন? আর একটা পেন্সিল, কাটা পেন্সিল, ধরো একটা পেন্সিল এইরকম, একটা পেন্সিল তার মুখটা এরকম কাটা, তাহলে এই কাটা পেন্সিলের এই অংশটা শঙ্কুর আকৃতি। তাহলে এটা হলো শঙ্কু, শঙ্কু সম্পর্কে হলো। তারপরে 6 নম্বরে চলে এসো, ঘনক, গোলক, চোঙ বা বেলন, শঙ্কু, আয়তঘন। এরপরে আছে প্রিজম, পিরামিড, যেটা বড় হলে জানবে, সেটা আমাদের সিলেবাসে নেই। এবারে চলে যাই, এরপরে আসছি তল। ঘনবস্তুর উপরিভাগকে বলা হয় তল। যে কোনো ঘনবস্তুর উপরিভাগকে বলা হয় তল। তলের দুটো মাত্রা আছে, কি কি? 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্য, 2 নম্বর হচ্ছে প্রস্থ। উচ্চতা নেই, তাহলে তলের দুটি মাত্রা, তল দ্বিমাত্রিক, তাহলে তলের দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। যেমন এই তলকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার হচ্ছে সমতল, 2 নাম্বার হচ্ছে অসমতল, 3 নাম্বার হচ্ছে বক্রতল। তাহলে সমতল কাকে বলবো? যে তলে হাত বুলালে মসৃণ বলে মনে হবে, প্লেন, এই ব্ল্যাকবোর্ডটার উপরি অংশ, এটা হচ্ছে সমতল। সমান, যেমন তোমার খাতার ওপরের পৃষ্ঠা, বইয়ের ওপরের অংশ, এগুলো হচ্ছে সমতল। এখানে আছে অসমতল, যে তলের উপরিভাগটা অমসৃণ, এবড়ো খেবড়ো, সেটাকে বলা হয় অসমতল। তাহলে সমতল এবং অসমতল চিনবে কি করে? একটা সোজা উপায় আছে। তোমার জ্যামিতি বক্সের যে স্কেল আছে, সেই স্কেলটা কোনো ঘনবস্তুর উপরে রাখলে যদি স্কেলের নিচে কোনো ফাঁক না থাকে তাহলে সেটা হবে সমতল, আর যদি স্কেলের নিচে ফাঁক থেকে যায় তাহলে সেটা হবে অসমতল। আর বক্রতল কোনটা? বক্রতল হচ্ছে এই গ্লোবের উপরিভাগটা বক্রতল, যে তল কেবল বেঁকে বেঁকে যায়, এটা হচ্ছে বক্রতলের উদাহরণ। যেমন এই বলের
উপরিভাগটা, এটা একটা বক্রতল। তাহলে তল কি করলাম? তিন প্রকারের, সমতল, অসমতল এবং বক্রতল। এবারে চলে এসো তলের পরে রেখা। রেখা রেখা এই হচ্ছে রেখা। রেখা হচ্ছে মানে যার দৈর্ঘ্য আছে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ নেই। তাহলে রেখা হচ্ছে দৈর্ঘ্য আছে, প্রস্থ এবং উচ্চতা নেই। তাহলে দৈর্ঘ্য আছে মানে একমাত্রিক, একটি মাত্রা। তাহলে কি বললাম? রেখার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ এবং উচ্চতা নেই। এটা হচ্ছে রেখা। রেখা দুই প্রকারের। এক নাম্বার হচ্ছে সরল রেখা, দুই হচ্ছে বক্ররেখা। তাহলে সরল রেখা কাকে বলবো? যে রেখা চলার পথে কোনো দিক পরিবর্তন করে না, সোজা, এটা হচ্ছে সরল রেখা। আর যে রেখা চলার পথে বারবার দিক পরিবর্তন করে তাকে বলা হবে বক্ররেখা। এটা হচ্ছে বক্ররেখা। তাহলে সরল রেখা আর এই বক্ররেখার মধ্যে কি পার্থক্য আছে? নিশ্চয়ই কিছু পার্থক্য আছে। সরল রেখাটা আমরা সমতলের ওপরে টানতে পারি, কিন্তু বক্ররেখা সমতলের ওপরেও টানা যায় আর বক্রতলের ওপরেও টানা যায়, অসমতলের ওপরেও টানা যায় বক্ররেখা। আর দু নম্বরে দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করে। এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা একটা বিন্দুতে ছেদ করছে, কিন্তু দুটো বক্ররেখা এক বা একাধিক বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করতে পারে, দুটো বক্ররেখা এক বা একাধিক বিন্দুতে ছেদ করতে পারে। দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখা টানা যায়, কিন্তু দুটো বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা টানা যায়। এই হচ্ছে সরলরেখা এবং বক্ররেখার মধ্যে পার্থক্য। কেমন? এবারে চলে যাই রেখাংশ। এইটা একটা রেখা, এ হচ্ছে এ আর বি, এর মধ্যে সি আর ডি। রেখার অংশকে বলা হয় রেখাংশ। এ বি রেখা আর সি ডি হচ্ছে রেখাংশ। তাহলে রেখার অংশকে বলা হচ্ছে রেখাংশ। তাহলে রেখা আর রেখাংশ কি পার্থক্য আছে? রেখা মাপা যায় না, অসীম। রেখাংশ মাপা যায়। তাহলে রেখা সম্পর্কে আমরা জানলাম। এবারে চলে এসো রেখার পরে বিন্দু। দেখো মন দিয়ে, বিন্দু। বিন্দু এমন একটা জ্যামিতিক চিত্র যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, তার মানে মাত্রাহীন। মাত্রাহীন জ্যামিতিক চিত্র হচ্ছে বিন্দু। বিন্দু হচ্ছে দুটো সরলরেখা যেখানে মিলিত হয় সেটা হচ্ছে বিন্দু। এমন হতে পারে দুটো বক্ররেখা যেখানে মিলিত হয় সেটা হলো বিন্দু। তাহলে এই বিন্দু বিন্দু আর রেখার মধ্যে একটা সম্পর্ক আছে, কি বলতে পারবে? অসংখ্য বিন্দু পরপর যুক্ত হয়ে একটা রেখার সৃষ্টি হতে পারে। অসংখ্য বিন্দু, এই বিন্দুগুলো যদি যোগ করে দেই একটা
রেখা। তাহলে একটা রেখা অসংখ্য বিন্দুর সমষ্টি বা অসংখ্য বিন্দু নিয়েই একটা রেখা তৈরি হয়। তাহলে কি এতক্ষণে আমরা কি পড়লাম? এতক্ষণে আমরা যেগুলো পড়লাম সেটা থেকে কি দেখছি? বিন্দু। এটা হলো বিন্দু। এই বিন্দু তৈরি করে রেখা। আবার এই রেখা মিলিত হয়ে তৈরি হয় তল। তল। আর এই তলগুলো নিয়ে তৈরি হবে ঘনবস্তু। এখান থেকে তল দিয়ে হবে ঘনবস্তু। তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো, প্রথমে হলো বিন্দু, অনেকগুলো বিন্দু মিলে হয়ে গেল রেখা, রেখাগুলো পরপর যোগ হয়ে একটা তল, তল থেকে হয়ে গেল ঘনবস্তু। ঠিক আছে? এবারে কোণ। কোণ দেখো, এবার হবে এখন কোণ। এই কোণ, কোণের হচ্ছে দুটো সরলরেখা একটা বিন্দুতে মিলিত হয়ে যে জ্যামিতিক চিত্র তৈরি করে তাকে বলা হবে কোণ। কোণের দুটো অংশ, দুটি অংশ। এক হচ্ছে শীর্ষবিন্দু, এইটা শীর্ষবিন্দু। দুই হচ্ছে দুটো বাহু, দুটি বাহু। এই একটা বাহু, এই একটা বাহু। এই কোণের সীমা হচ্ছে জ্যামিতিতে 0 থেকে 360। এটাকে বলা হয় ডিগ্রি। কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। যেমন আমরা ওজন মাপি গ্রাম, কিলোগ্রাম, যেমন দূরত্ব মাপি মিটার, সেন্টিমিটার, তেমনি কোণ মাপার একটা একক আছে, সেটা হচ্ছে ডিগ্রি। তো কোণকে আমরা 5 ভাগে ভাগ করি। কি কি দেখো? 1 নাম্বার হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ কাকে বলবো? যে কোণের মান 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, তাকে বলবো সূক্ষ্ম কোণ। এবারে এই কোণটাকে, এই বাহুটাকে সোজা করে দাও, এইটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হলো সমকোণ। সমকোণ দেখো, রেখাটা একদম পাকা ছিল, 90 ডিগ্রি থেকে কম, সেটা সূক্ষ্মকোণ হয়েছিল, সোজা হয়ে গেল 90 ডিগ্রি, সমকোণ হলো। এবারে কোণটা 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, কোণকে বলা হবে স্থূলকোণ। এবারে এই রেখাটাকে সোজা করে দেওয়া হলো, দিলে হবে সরল কোণ। আবার তাহলে সরল কোণের মান 180 ডিগ্রি। তাহলে সরল কোণ আর সমকোণের মধ্যে একটা সম্পর্ক আছে। সমকোণ সরল কোণের অর্ধেক কিংবা সরল কোণ সমকোণের দ্বিগুণ। এবারে এই রেখাটাকে
এই করে দিলাম। এই কোণটাকে বলা হবে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। যে কোণের মান 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট তাকে বলা হবে প্রবৃদ্ধ কোণ। এইটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে দেখো, প্রথমে এই একটা তোমাদের জ্যামিতি বক্সে আছে, এইটা কি কোণ বলবো? রাম বলো, এটা কি কোণ? 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা সূক্ষ্ম কোণ। এটা যখন সোজা হয়ে যাচ্ছে কি কোণ? শ্যাম বলো। হ্যাঁ বলো, সমকোণ। ঠিক। এবারে সমকোণের থেকে যখন বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ সমকোণের থেকে বড়, 180 থেকে ছোট, তাকে কি বলবো? এই যে স্থূল কোণ। আবার এইটা যখন একই রেখায় চলে আসছে তখন এটাকে বলছি সরল কোণ। দেখো এটা সরল কোণ। আবার এই রেখাটাকে এই দিকে বাঁকিয়ে দিলাম, তাহলে এই কোণটা হয়ে গেল প্রবৃদ্ধ কোণ। বুঝতে পেরেছ? তাহলে আজকের আমরা কি পড়লাম? জ্যামিতির ঘনবস্তু থেকে কোণ পর্যন্ত পড়লাম। তোমরা এগুলো বাড়িতে ভালো করে চর্চা করবে, আর বাড়ির জন্য আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি, সেগুলো খাতায় করবে, কেমন? ঠিক আছে? তাহলে বাড়ির টাস্ক যেটা দেওয়া হচ্ছে সেটা তোমরা বাড়িতে করবে। হ্যাঁ, কোনো অসুবিধা হলে খাতায় করে স্কুলে এসে আমাকে দেখিয়ে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এই টাস্কগুলো, 1 নম্বর হচ্ছে ঘনবস্তুর কয়টি মাত্রা ও কি কি। 2 নম্বরে তোমার শ্রেণীকক্ষে দেখতে পাওয়া যায় এরকম কয়েকটি ঘনবস্তুর নাম লেখো। বরের টোপর কোন ধরনের ঘনবস্তুর উদাহরণ? শঙ্কুর কয়টি তল? একতল বিশিষ্ট কয়েকটি ঘনবস্তুর নাম লেখো। তল কাকে বলে? তল কত প্রকারের ও কি কি? বাম দিক ও ডান দিক মিল করে লেখো। এই বাম দিকে দেওয়া আছে জলের পাইপ, ইট, ফুটবল, লুডোর ছক্কা, দেশলাই বক্স, কাঠ, টিউব আর মোচার অগ্রভাগ। ডান দিকে কী লেখা আছে? চোঙ, আয়তঘন, গোলক, ঘনক, সমকোণী চৌপল, শঙ্কু, চোঙ, অসম ঘনবস্তু। এইটা বাম দিকের সঙ্গে ডান দিক মিল করে লিখতে হবে, কেমন?